চলুন আজ আমরা এমন একটা আলোচনায় সরাসরি ঢুকে পড়ি যা আমাদের নিয়ে যাবে ও হেনরির লেখার জাদুকরী দুনিয়ায়। তার কালজয়ী সাহিত্যকর্ম দ্য গিফট অফ দ্য ম্যাজায়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব তার লেখার সেই অসাধারণ প্রতিভাকে। ও হেনরি এমন একজন লেখক যিনি একদম সাধারণ জীবনের গল্প বলে আমাদের গভীরতম আবেগগুলোকে নাড়া দিতে পারতেন, আর এই মাস্টারপিসটি তার সবচেয়ে বড় প্রমাণ। শুরুতেই এই নির্দিষ্ট সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। $1.87। শুনতে খুব সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ছোট্ট অঙ্কটি গল্পের শুরুতেই একটা প্রবল হতাশা আর চরম সংকটের ছবি আমাদের সামনে তুলে ধরে। ক্রিসমাসের ঠিক আগের দিন হাতে মাত্র এই সামান্য পরিমাণ অর্থ থাকাটা যে কতটা দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করে, এটা তারই একটা নির্মম প্রতিচ্ছবি। একবার ভাবলে অবাক হতে হয়, ডেলা ডিলিংহাম ইয়াং নামের চরিত্রটি তার স্বামী জিমের জন্য ক্রিসমাসের একটা সম্মানজনক উপহার কিনবে বলে মাসের পর মাস কষ্ট করে এই সামান্য টাকাটাই কেবল জমাতে পেরেছিল। এর মধ্যে আবার 60 সেন্টই ছিল খুচরো পয়সায়। এই খুচরো পয়সাগুলোই বলে দেয় এক সেন্ট বাঁচাতে গিয়ে তাকে প্রতিদিন কতটা নীরব সংগ্রাম করতে হয়েছিল। এবার আসা যাক অধ্যায় 1-এ, চমকের জাদুকর এবং ও হেনরির সাহিত্যিক কৌশল। গবেষকরা বলেন ও হেনরির লেখায় মূলত 3টি জিনিস সবসময় চোখে পড়ে। প্রথমত, তার দারুণ হাস্যরসাত্মক ভাষা। তিনি চমৎকার সব রূপক আর সূক্ষ্ম বুদ্ধি ব্যবহার করে যে কোনো গুরুগম্ভীর পরিস্থিতিকেও বেশ হালকা মেজাজে তুলে ধরতে পারতেন। দ্বিতীয়ত, চমকপ্রদ সমাপ্তি। গল্পের শেষে এমন একটা অপ্রত্যাশিত মোড় আসে যা অবাক করলেও পেছনের ঘটনাগুলোর সাথে মেলালে একদম যৌক্তিক মনে হয়। আর তৃতীয়ত, অশ্রুসিক্ত হাসি, যেখানে কমেডি আর ট্র্যাজেডির একটা অপূর্ব মিশ্রণ ঘটে। এই অশ্রুসিক্ত হাসি বা টিয়ারফুল স্মাইলের ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দ্য গিফট অব দ্য ম্যাজায়ের মূল শুটটাই হল এই অশ্রুসিক্ত হাসি। মানে ধরুন, গল্পের সমাপ্তি বা ঘটনাগুলো আপাতদৃষ্টিতে বেশ দুঃখজনক, কিন্তু তারপরও সেটা আমাদের মনে এক ধরনের উষ্ণতা, আশা এবং সত্যিকারের ভালো লাগার অনুভূতি তৈরি করছে। হাজারো দুঃখ কষ্টের মাঝেও কিভাবে ভালোবাসা আর বেঁচে থাকার আশা টিকে থাকে, এটা যেন তারই প্রমাণ। এবার যাব অধ্যায় 2-এ, দারিদ্র্য এবং লজ্জা, বাস্তব পরিস্থিতি। সপ্তাহে মাত্র $8 ভাড়ার এই জীর্ণ ফ্ল্যাটটার কথা একবার চিন্তা করুন, যেখানে দরজার কলিং বেল কাজ করে না আর চিঠির বাক্সটা সবসময় ফাঁকা পড়ে থাকে। এটা কেবল একটা আস্থানা নয়, বরং এটা তাদের সীমাহীন অভাব আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের একটা জীবন্ত দলিল। ও হেনরি এই পরিবেশের বর্ণনা দিয়ে আসলে চরিত্রগুলোর ভেতরের আর্থিক দৈন্যদশাটাকেই আমাদের চোখের সামনে ভাসিয়ে তুলেছেন। ও হেনরি কিন্তু শুধু অভাবের কথা বলেই থেমে যাননি, তিনি দৃশ্যটা একেবারে চোখের সামনে চিত্রিত করেছেন। এই যে মুদি দোকানি বা কসাইয়ের সাথে দরাদরি করার সময় ডেলার নিজের গালি লজ্জায় লাল হয়ে উঠত, এর মাধ্যমে লেখক শো ডোন্ট টেল কৌশলের এক অসাধারণ প্রয়োগ ঘটিয়েছেন। এক সেন্ট বাঁচাতে গিয়ে ডেলার মনের ভেতর যে গভীর লজ্জা কাজ করত, সেটা তুলে ধরতে তিনি সূক্ষ্ম হাস্যরসের আশ্রয় নিয়েছেন। অধ্যায় 3, বদান্যতা এবং আত্মত্যাগ, মহামূল্যবান সম্পদ। এত চরম আর্থিক দৈন্যদশার মধ্যেও এই দম্পতির কাছে দুটো মহামূল্যবান সম্পদ ছিল। একটা হলো জিমের সোনার ঘড়ি, যা সে তার বাবা ও দাদার কাছ থেকে পেয়েছিল। এটা শুধু একটা ঘড়ি নয়, আস্ত একটা পারিবারিক ঐতিহ্য। অন্যটি হল ডেলার অপূর্ব সুন্দর চুল, যা খুললে একেবারে বাদামি জলের জলপ্রপাতের মতো ঢেউ খেলানো আর উজ্জ্বল দেখাত। এই দুটো অমূল্য সম্পদই মূলত আসন্ন গভীর আত্মত্যাগের পটভূমি তৈরি করে দেয়। আর ঠিক এখানেই আমরা একটা অদ্ভুত সমান্তরাল আত্মত্যাগের চিত্র দেখতে পাই। ডেলা তার সেই জলপ্রপাতের মতো সুন্দর চুল মাত্র $20 বিক্রি করে দিচ্ছে শুধু জিমের ঘড়ির জন্য একটা চমৎকার প্ল্যাটিনামের চেইন কিনবে বলে। অন্যদিকে জিম কি করছে? সে ডেলার চুলের জন্য খাঁটি কচ্ছপের খোলসের দামি চিরুনি কিনতে তার সেই প্রিয় বংশানুক্রমিক সোনার ঘড়িটাই বিক্রি করে দিচ্ছে। দুজনের এই সমান্তরাল আত্মত্যাগী গল্পে সেই বিখ্যাত চমকপ্রদ সমাপ্তির ভিত গড়ে দেয়। উপহার বিনিময়ের মুহূর্তটা ছিল আবেগের এক আস্ত রোলার কোস্টার। প্রথমে বহু কাঙ্ক্ষিত উপহারটি দেখার পর প্রবল আনন্দ, কিন্তু ঠিক পরক্ষণেই সেই হৃদয়বিদারক উপলব্ধি। কারণ যার জন্য চেন কেনা হলো তার তো ঘড়িই নেই, আর যার জন্য চিরুনি কেনা হলো তার সে চুলও নেই। এই মুহূর্তটা আমাদের গভীরভাবে নাড়া দেয় এবং গল্পের মূল ট্র্যাজেডিটাকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। অধ্যায় 4, বোকামি নাকি প্রজ্ঞা, চূড়ান্ত পরিণতির নতুন দৃষ্টিভঙ্গি। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় দার্শনিক প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে ক্ষণিকের আবেগের বশবর্তী হয়ে তারা নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ বিক্রি করে দিল, এটা কি নিশ্চয়ই একটা অপরিণামদর্শী বোকামি ছিল, নাকি এর মধ্যে লুকিয়েছিল গভীর কোনো প্রজ্ঞা? গল্পটা পড়ার পর এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। আসল ব্যাপারটা হলো, গল্পটা কিন্তু এই আবেগী সিদ্ধান্তটাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দেয়। বস্তুগত উপহারগুলো শারীরিকভাবে কোনো কাজেই লাগল না ঠিকই,
কিন্তু তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে যে তাদের পারস্পরিক ভালোবাসার সম্পদ কতটা বিশাল। প্রকৃত উপহারটি ছিল ওই নিঃস্বার্থ ভালোবাসাটাই। জাগতিক বস্তুর চেয়ে ভালোবাসার মূল্যই যে সবকিছুর ঊর্ধ্বে, এই চরম সত্যটি এখানে সবচেয়ে বড় হয়ে উঠেছে। এবার দেখি অধ্যায় ৫, এক কালজয়ী ঐতিহ্য এবং এর সাংস্কৃতিক প্রভাব। ও হেনরির এই মাস্টারপিসটির সাংস্কৃতিক প্রভাব আসলেই বিশাল। একটু খেয়াল করলেই দেখা যাবে ১৯৫২ সালে জন স্টেইনবেকের ধারাভাষ্যে ও হেনরিস ফুল হাউস চলচ্চিত্রে এই গল্পের একটা অংশ দেখানো হয়েছিল। এরপর ১৯৮০ সালে শিক্ষামূলক শর্ট ফিল্ম, এমনকি ১৯৮৫ সালে নিউ ইয়র্কে এটি নিয়ে আস্ত একটা মঞ্চ মিউজিক্যালও হয়েছে। চমক আর অনুভূতির এই মিশ্রণটা যে যুগের পর যুগ ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে, এই নানাবিধ শিল্পমাধ্যমগুলোতে এর উপস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। সবশেষে গল্পের এই চূড়ান্ত উক্তিটা আমাদের সত্যিই অনেক কিছু ভাবতে বাধ্য করে। যারা উপহার দেয় তাদের মধ্যে এই দুজনই ছিল সবচেয়ে জ্ঞানী, তারাই হলো ম্যাজাই। জাগতিক বস্তুর মূল্য কি আসলেই নিঃস্বার্থ আত্মত্যাগের চেয়ে বড় হতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আমরা বুঝতে পারি কেন ও হেনরি তাদেরকে প্রকৃত অর্থেই জ্ঞানী বলেছেন। আশা করি আজকের এই বিশ্লেষণটি গল্পের এই গভীর দর্শনটুকু বুঝতে দারুণভাবে সাহায্য করেছে।